ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শর্টস ওয়ার্ল্ডে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, যেমন ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব শর্টস ওয়ার্ল্ডের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আপনাদের জন্য থাকছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প, বাড়ি, বুড়ো, বুট। গল্প পাঠে এবং সকল চরিত্রে আমি মশিউর। বাড়িখানি ভালো ভালো লাগলো। চারিদিকে বাগান, যদিও ফুলের গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট্ট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকর বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাটল ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবুও মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোমাঞ্চের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা। স্ত্রী এবং ছেলে মেয়ের বায়ু পরিবর্তন দরকার। ডাক্তারের মতে এ জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই আবার কলকাতা ফিরতে হবে। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা চুল। তার কোমর যেন ভাঙা, যে হাড় ঝিরঝিরে দেহের উপরের অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে আমি একদম বিস্মিত হলাম। সে জিজ্ঞাসা করল, আপনারা কি চান? বাড়ির ফটকের উপরে লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি। এখনও দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ,
এবং তার কথাগুলোও কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছন পিছনে বাড়ির নিচতলার বারান্দায় গিয়ে দাঁড়ালুম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আগের বারে উপরের ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বাজেছে? হাত ঘড়ির দিকে তাকিয়ে দৃষ্টিপাত করল। এখন 5:30। বুড়ো শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরো জমে উঠেছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। নাও পড়তে পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতা ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এই বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো। শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুলতে আবার দেখলুম তার চক্ষু কোটরগত 2 দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হল ঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড ঘটেছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেদিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলাম।
বললুম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যাতা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, পাগল। আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছে নয় আর কেউ এবারই ভাড়া নেয়, সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি, চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালো। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরও পুরু, আরও কালো হয়ে এসেছে আকাশের মেঘ। আরও জোরে, আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা। জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাথাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বললে, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল। শোবে কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজাই খোলা। এখানে যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে। ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা আর চেয়ার। দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপর কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহভরা কণ্ঠে বললে, তবে কি বুড়ো মিথ্যে কথা বলল? এখানে কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এবাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। কি বিচিত্র! বুড়োর মতো চেহারা আমি আর কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। গায়িকার গলাও চমৎকার। সবিষয়ে দুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এ গান আসছে কোথা থেকে? ওই হলঘরের ভিতর থেকে নিশ্চয়। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভিতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বললে, যে গাইছে সে ঘরে আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে, না না, গান হচ্ছে এখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে করা। ওহ, কি ঠান্ডা! আহ, আহ, এ মানুষের ঘর নয় রে বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে বেরিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম। অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। কটকট করে ভারী জুতোর শব্দ। প্রকাশ
বিস্ময়ের স্বরে বললে, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে, এ বুড়োর পায়ের শব্দ নয় বন্ধু। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এবারে নিশ্চয়ই খালি না। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হলো একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে আসলো জ্যান্ত জীবের মতো। মন বললে, ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ তুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়। প্রকাশ অস্ফুট শব্দে বললে, শিকারি বুট পুরো উপরে ছিল। বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারি পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে। আমরা মহা আতঙ্কে পিছু করতে লাগলুম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরফর। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবাইকে প্রবেশ করলো ভিতরের দিকে। গানের শহর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম গরম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নামতেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত পুরোরূপ ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে পুরো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো। মালিকের সঙ্গে। মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি।